নমস্কার শ্রোতামণ্ডলী। আজ ভারতের জন্য একটি বিশেষ দিন। আজ 28শে জানুয়ারি। আজ ভারতবর্ষের মাটিতে প্রথম পা রেখেছিলেন মার্গারেট এলিজাবেথ নোবেল, আমাদের সবার ভগিনী নিবেদিতা। আজকে সেই নিয়েই আলোচনাটি। 1898 সালের 28শে জানুয়ারি ধীরে ধীরে জাহাজ মাম্বাসা কলকাতা বন্দরে এসে থামল। স্বদেশ, আত্মীয়, বন্ধু, প্রতিষ্ঠিত জীবন সব ত্যাগ করে ভারতের মাটিতে পা রেখে মিস মার্গারেট দেখলেন জেটিতে অপেক্ষারত গৈরিক সন্ন্যাসী, মুখে তার অমৃতময় হাসি, অতল স্পর্শী স্নেহ আর ভারত আত্মার আপন করার আকুল আগ্রহ নিয়ে দাঁড়িয়ে তার গুরুদেব স্বামী বিবেকানন্দ। গুরুর মতো শিষ্যারও বাগ্মিতা শক্তি যথেষ্ট ছিল। 11ই মার্চ 1898 স্টার থিয়েটারে নিবেদিতার বক্তৃতা। স্বামীজি সভাপতি। তার বক্তৃতায় বিশ্লেষণ, নৈপুণ্য ও আন্তরিকতার পরিচয় পেয়ে দর্শক ও শ্রোতাবৃন্দ বারবার হর্ষধ্বনি করছিল। নিজের ভারত সেবার ইচ্ছার কথা প্রকাশ করে বললেন, আপনারা এমন এক রক্ষণশীল জাতি, যে জাতি দীর্ঘদিন ধরে সমগ্র জগতের জন্য আধ্যাত্মিক সম্পদ সযত্নে রক্ষা করে এসেছে। এই বক্তৃতায় স্বামীজি অত্যন্ত খুশি হয়ে মার্গারেটের উচ্চ প্রশংসা করেন ও বলেন, এরপরে দেখবি নিবেদিতার কার্যকরী শক্তি। নিবেদিতার প্রাণ অতি মহৎ, তার ভেতর কোনো প্রতিষ্ঠা, যশ কি মুরব্বিয়ানা নেই। তার হৃদয় অতি উদার, পবিত্র। জানবি, এর কথা শুনে সবার তাক লেগে যাবে। নিবেদিতার প্রাণ দিতে এসেছে, গুরুগিরি করতে আসেনি। স্বামীজি তার এই মানসকন্যাকে শ্রী শ্রী মায়ের কাছে নিয়ে আসেন তার আশীর্বাদ লাভের ইচ্ছায়। সেদিন মার্গারেটের সঙ্গে ছিলেন মিস ম্যাকলাউড ও মিসেস সারাবুল। সেদিনটা ছিল 17ই মার্চ 1898। এই পরম পুণ্য দিনটাকে তিনি তার নিজের ডায়েরিতে জীবনের সেরা দিন, ডে অফ ডেজ বলে চিহ্নিত করেছেন। মা আমার মেয়ে বলে তাদের প্রত্যেককে গ্রহণ করলেন, প্রত্যেককে অন্তর থেকে আশীর্বাদ করলেন। শুভ্রবস্ত্র পরিহিতা অবগুণ্ঠনবতী সেই পবিত্রতা স্বরূপিণীর কাছে বসে মার্গারেট ও অন্যান্যরা তার অপার্থিব করুণা ও স্নেহ হৃদয়ঙ্গম করলেন। মার্গারেট হয়ে গেলেন মায়ের আদরের খুঁকি। এরপর এলো তার জীবনের সেই শুভক্ষণ, 25শে মার্চ 1898। স্বামীজি ওই দিন তাকে পূত মন্ত্রে দীক্ষিত করলেন। নতুন নাম হলো নিবেদিতা। শিব পূজা ও বুদ্ধের চরণে অঞ্জলি দেওয়ার পর স্বামীজি আবেগপূর্ণ কণ্ঠে বললেন, যাও, যিনি বুদ্ধত্ব লাভের আগে 500 বার অপরের জন্য জন্মগ্রহণ করেছিলেন এবং প্রাণ বিসর্জন দিয়েছিলেন, সেই বুদ্ধকে অনুসরণ করো। এবার স্বামীজি নিবেদিতাকে তার কাজের উপযুক্ত করে গড়ে তুলতে চাইলেন। তাকে ভালো করে বুঝিয়ে দিলেন তাকে কেমন করতে হবে, কেমন হতে হবে, কোন সামাজিক পরিস্থিতিতে তাকে কাজ করতে হবে। এই দেশের অশেষ সমস্যা, দারিদ্র, অশিক্ষা, কুসংস্কার, দাসত্ব, দুঃখ, দুর্দশা ও পরাধীনতা, ক্রমবর্ধমান হীনমন্যতা, দরিদ্র অশিক্ষিত জনতার মধ্যে আত্মবিশ্বাসের অভাব, এক কথায় এক স্মৃয়মান জাতির মধ্যে কাজ করতে হবে। স্বামীজি বলেছেন, নিবেদিতাকে তৈরি করতে তার সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়েছিল। ঠাকুর যেমন নরেনকে আগলে রেখে ঘষে মেজে তৈরি করে নিয়েছিলেন, স্বামীজিও পাশ্চাত্যের মার্গারেটকে ভারতের নিবেদিতায় রূপান্তরিত করেছিলেন বড় যত্নে, স্নেহের সাথে। মার্গারেট ও মিস ম্যাকলাউডকে বলেছিলেন, স্বামীজি হলেন স্নেহের প্রতিমূর্তি। 1899 সাল প্লেগের আবির্ভাব হলো কলকাতায়। স্বামীজি রোগ প্রতিরোধ সমস্ত দায়িত্ব দিলেন নিবেদিতার ওপরেই। রামকৃষ্ণ মিশন গঠিত কমিটিতে নিবেদিতা হলেন তার সম্পাদিকা, স্বামী সদানন্দ প্রধান কার্যাধ্যক্ষ। দিনের পর রাত, রাতের পর দিন নিবেদিতা যেন দশভুজা হয়ে সেবার সমস্ত কাজ নিজের কাঁধে তুলে নিলেন।
এ প্রসঙ্গে বিখ্যাত ঐতিহাসিক যদুনাথ সরকার লিখেছেন, প্লেগের সময় কলকাতায় কি আতঙ্ক! কলকাতার রাস্তাঘাটে আবর্জনা সাফ করার জন্য ঝাড়ুদার পাওয়া অত্যন্ত দুস্তর হয়ে উঠল। একদিন বাগবাজারের রাস্তায় দেখলাম ঝাড়ু আর কোদাল হাতে এক শ্বেতাঙ্গিনী মহিলা স্বয়ং রাস্তায় আবর্জনা পরিষ্কার করতে নেমেছেন। তার এই দৃষ্টান্তে লজ্জা পেয়ে বাগবাজার পল্লীর যুবকেরাও অবশেষে ঝাড়ু হাতে রাস্তায় নামলো। পরে শুনলাম এই বিদেশিনী ভগিনী নিবেদিতা। স্বামী বিবেকানন্দ একেই লন্ডন থেকে নিয়ে এসেছেন। নাগরিক জীবনে স্বাবলম্বন শিক্ষার প্রথম পাঠ আমরা ভগিনী নিবেদিতার কাছ থেকেই পেয়েছিলাম। এই প্লেগ উপলক্ষ করেই তার সঙ্গে আমার প্রথম পরিচয়। এইভাবেই ভারতবর্ষকে অন্তর থেকে ভালোবেসে শিবজ্ঞানে জীবসেবার মাধ্যমে একের পর এক উদাহরণ সৃষ্টি করে সমগ্র ভারতবাসীকে নিজের আপন আত্মীয় করে নিলেন। নিবেদিতা শুধু তাদের আপনার মনে করতেন না, তারাও তাকে অত্যন্ত আপনার মনে করত। রবীন্দ্রনাথ বলেছেন, পারিপার্শ্বিক অবস্থার সহিত তিনি আশ্চর্যভাবে মিশিয়া গিয়াছিলেন। হিন্দু প্রতিবেশীগণ তাহাকে একান্ত আত্মীয় জ্ঞান করিত। বাজারে, পথে, গঙ্গা তীরে প্রত্যেকের সহিত তাহার পরিচয় ছিল এবং পথ দিয়া চলিবার সময় সকলেই তাহাকে যে শ্রদ্ধা ও প্রীতির সহিত অভিবাদন করিত, তাহা প্রকৃতই সুন্দর ও হৃদয়স্পর্শী। 4 জুলাই 1902 স্বামীজির আকস্মিক মহাপ্রয়াণে নিবেদিতা দিশেহারা মর্মান্তিক অবস্থায় আচ্ছন্ন, কিন্তু সংকল্পে অবিচল থেকে অন্তরের সমস্ত শোক নিরুদ্ধ করে রেখে তিনি গুরুদেবের নির্দেশ মতো কর্মে অগ্রসর হলেন। স্বামীজি অনুভব করেছিলেন, স্বাধীনতা ছাড়া দেশের সর্বাঙ্গীন কল্যাণ ও মনুষ্যত্বের পূর্ণ বিকাশ অসম্ভব। তাই নিবেদিতা সর্বান্তকরণে বিদেশি শাসনের নাগপাশ থেকে ভারতকে মুক্তি চেয়েছিলেন। সে কারণেই তিনি যুক্ত হয়ে পড়েন অনেক তদানীন্তন বিপ্লবীদের সাথে। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় গোপনে বিপ্লবীদের সাহায্য করতে শুরু করেন নিবেদিতা। নিবেদিতার গতিবিধি লক্ষ্য রাখার জন্য ইংরেজ সরকার গোপনে গোয়েন্দা নিয়োগ করতে বাধ্য হয়। এই সময় অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু প্রমুখ বিশিষ্ট ভারতীয় ব্যক্তিদের সঙ্গে তার পরিচয় ঘটে। পরাধীন ভারতের যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, বালকদের মুখে অপরিমেয় শান্তি দেখলে আমি দুঃখিত হব। আমি চাই তোমরা নিজেদের মধ্যে মল্লযুদ্ধ করো, বক্সিং করো, তরবারি খেলো। শান্তশিষ্ট গোবেচারা লোক চাই না, চাই শক্তিধর মানুষ। কেবল বলিষ্ঠ হওয়াই যথেষ্ট নয়, বীর হতে হবে। সেই হলো বীর যে লড়াই করতে ভালোবাসে। লড়াই করো, লড়াই করো, কেবল লড়াই করো, কিন্তু তাতে নীচতা বা তিক্ততা যেন না থাকে। যখন সংগ্রামের ডাক আসবে যেন ঘুমিয়ে থেকো না, উচ্চ ঈশ্বরে আহ্বান করো। হে আমার ভারতীয় জনগণ, হে পদদলিত অজ্ঞ অসহায় জনগণ, উচ্চে তোলো স্বর, যাতে তোমারই রক্ত মাংস আমরা তোমার কান্না শুনতে পাই, তোমার সহজ সুখকে যেন জানতে পারি, আর আমাদের হস্ত হৃদয় যেন মিলিয়ে দিতে পারি তোমাদের সঙ্গে সমবেত যন্ত্রণায়, সমবেত ভালোবাসায়। ভারতবর্ষকে ভালোবেসে ভারতবর্ষের জন্য কাজ করতে করতে নিবেদিতা নিজেকে পুরোপুরি নিংড়ে দিলেন, বারবার অসুস্থ হতে লাগলেন। ভগিনী নিবেদিতা ওনার যে স্বাধীনতা সংগ্রামের যে এটা তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য যেমন যেমন তিনি স্বামীজির কথায় ভারতবাসীর জন্য তিনি নিজেকে নিংড়ে দিয়েছিলেন, তেমনি ভারতের স্বাধীনতার জন্য তিনি সমস্ত কিছু নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ভগিনী নিবেদিতা ভারতের মাটিতে বিপ্লববাদের ভিত গড়ে তুলেছিলেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম পথিকৃৎ হিসাবে চিরস্মরণীয় হয়ে আছেন। 1898 সালে তিনি যখন আসেন, তখন স্বামীজি নিবেদিতাকে বলেছিলেন, ভবিষ্যৎ ভারত সন্তানদের কাছে তুমি একাধারে জননী, সেবিকা ও বন্ধু হয়ে ওঠো। তাই নিবেদিতার একমাত্র উদ্দেশ্য হলো ভারতবর্ষের সেবা করা। ভারতের আধ্যাত্মিকতার আদর্শ জগৎকে চিরকাল কল্যাণের পথ দেখাবে। তাই তার ভারত সেবা আসলে ছিল সমগ্র মানব জাতির সেবা।
রামকৃষ্ণ সংঘের সঙ্গে যুক্ত হয়ে নানাবিধ মানব সেবায় নিজেকে নিয়োজিত করলেন, কিন্তু পরবর্তীকালে তিনি উপলব্ধি করলেন ভারতবর্ষে নারী শিক্ষার প্রচলন অত্যন্ত প্রয়োজন। পরাধীন ভারতবর্ষের সামাজিক কুসংস্কারগুলিকে মুক্ত করতে হলে ঘরে ঘরে নারী শিক্ষার উদ্যোগ নেওয়া উচিত। সেই সঙ্গে ভারতবর্ষকে স্বাধীন করতে হবে। সে সময় বিপ্লবী যেমন অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, বিপিন পাল, ভূপেন্দ্রনাথ দত্ত মানে স্বামীজির ছোট ভাই নিবেদিতার কাছে আসতেন। স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে নানা আলোচনা করতে তিনি বিভিন্নভাবে তাদের সাহায্য করতেন। 1902 সালের অক্টোবর মাসে নিবেদিতা বক্তৃতা দিতে বরোদা গিয়েছিলেন। তাকে স্টেশনে অভ্যর্থনা জানাতে এসেছিলেন শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ইতোমধ্যে নিবেদিতার লেখা কালিদা মাদার বইটি পড়ে মুগ্ধ হয়েছিলেন। শ্রী অরবিন্দ তখন সবেমাত্র বিপ্লবীদের নিয়ে গুপ্ত সমিতি গঠন করেছেন। শ্রী অরবিন্দর কাছ থেকে গুপ্ত সমিতি সম্পর্কে সব কিছু জেনে নিবেদিতা বরোদার মহারাজের সঙ্গে দেখা করে গুপ্ত সমিতিকে সাহায্য করার জন্য অনুরোধ করলেন। পরবর্তীকালে দেখা যায় যে শ্রী অরবিন্দর কাছ থেকে গুপ্ত সমিতি শ্রী অরবিন্দর হাতে গুপ্ত সমিতির যে দলটি ছিল, নিবেদিতা হাতে কলমে সে দলটিকে পরিচালনা করেছিলেন। 1907 সালে যুগান্তরের মামলায় বিপ্লবী প্রবন্ধ লেখার জন্য ভূপেন্দ্রনাথ দত্তকে গ্রেপ্তার করে। ভূপেন্দ্রনাথের পক্ষে নিবেদিতা জামিনদার হয়েছিলেন। ব্রিটিশ বাহিনী তাকে সন্দেহের চোখে দেখতে লাগলো। এ সময় জাতীয় নেতাদের পরামর্শে নিবেদিতা গ্রেপ্তার এড়াতে ভারতবর্ষ থেকে লন্ডন পাড়ি দেন। আয়ারল্যান্ড ও আমেরিকা ঘুরে 1909 সালে মিসেস মার্গাট ছদ্মনামে জগদীশচন্দ্র বসুর সঙ্গে পুনরায় ভারতে ফিরে আসেন। নিবেদিতার অনুপস্থিতিতে বিপ্লবী আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে গিয়েছিল। মাত্র এক দশকের মধ্যে তিনি যে জীবন দর্শন দেখিয়ে গিয়েছেন তা দেশবাসী শ্রদ্ধাবনত চিত্রে স্মরণ করে। নিবেদিতার কাছে ভারতবর্ষ ছিল একটি ভালোবাসার নাম। তিনি সপ্তাহের মধ্যে 2 দিন কিংবা 3 দিন ইতিহাসের পাঠ দিতেন। সে সময় তিনি এতই তন্ময় হয়ে যেতেন যে তাহাকে দেখে তিনি কোথায় আছেন বা কাদের কাছে বলছেন তিনি ভুলে যেতেন। একদিন রাজপুতানার ইতিহাস বলতে বলতে তিনি স্বয়ং চিতোরে গিয়াছিলেন এবং সেই সময়ের ভ্রমণ কাহিনী এমনভাবে বলতে লাগলেন যে আমি পাহাড়ে উঠিয়া পাথরের ওপর হাঁটু গাড়িয়া বসিলাম, চক্ষু মুদ্রিত করিয়া পদ্মিনী দেবীর কথা স্মরণ করিলাম। বলিতে বলিতে নিবেদিতা যথার্থই চক্ষু মুদ্রিত করিয়া হাত জোড় করিয়া বসিলেন। নিবেদিতার তখন মুখের ভাব যিনি দেখিয়াছেন তিনি কখনো আর তাহাকে ভুলিতে পারিবেন না। নিবেদিতা বলিতে লাগিলেন, অনল কুণ্ডের সম্মুখে পদ্মিনী দেবী হাত জোড় করিয়া দাঁড়াইয়া আছেন। আমি চোখ বুজে পদ্মিনীর শেষ চিন্তা মনে আনিতে চেষ্টা করিলাম। আহ, কি সুন্দর, কি সুন্দর! বলিতে বলিতে ভাবাবেশে মুগ্ধ নিবেদিতা কিছুক্ষণ মুদ্রিত নেত্রে নীরব হইয়া বসিয়া রইলেন। এরকম যে কতবার হয়েছে তার কোনো নেই। ভারতবর্ষের কথা উঠলেই তিনি একবারে ভাবমগ্না হয়ে যেতেন। মেয়েদের বলতেন, ভারতবর্ষ, 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 মা, মা, মা। ভারতের কন্যাগণ, তোমরা সকালে জপ করিবে, ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষ। ভারতবর্ষ তাহার প্রাণের প্রাণস্বরূপ কত প্রিয় ছিল তাহা বলিয়া বুঝাইবার ভাষা খুঁজিয়া পাওয়া যায় না। কে জানে কে তাহার চোখে এমন সোনার কাজল পরাইয়া দিয়েছিল যে তাহার নিকট ভারতের সকল পদার্থই সুবর্ণময় হইয়া গিয়েছিল। কে জানে তাহার গুরুদেব তাহাকে কি দীক্ষা দিয়া মৃন্ময়ী ভারতের ভিতর কি চিন্ময়ী প্রতিমার অধিষ্ঠান দেখাইয়াছিলেন, যাহাতে ভারতের ধূলিকণার ভেতরেও তিনি আধ্যাত্মিকতারূপ ভারত অমৃত রসের সর্বদা আস্বাদ পাইতেন এবং সেই অমৃত পানে বিভোর হইয়া তিনি যাহা বলিতেন তাহা শুনিয়া কত লোক তাহাকে পাগল বলিত। কিন্তু ধন মান যশ লইহাই যাহার দিবারাত্র পাগল হইয়া রইয়াছেন তাহারা এমন পাগলের কথা বুঝিবে কি রূপে? জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আপনাদের এরকম আলোচনা শুনতে আমাদের চ্যানেলটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন
এবং চ্যানেলটিতে লাইক দেবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।